আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি মিস্টার ফেলস্টার আপনাদের সাথে ফাইন্যান্সিয়াল কয়েকটি রুলসের কথা শেয়ার করব, যেগুলো স্কুল কলেজে আমাদের কখনোই শেখানো হয় না। আর এজন্য পরবর্তীতে আমরা যখন মিডল এজে চলে যাই, মানে আমাদের বয়স যখন 35 থেকে 45 বছর হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি আমাদের লাইফে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি এই ফাইন্যান্সিয়াল প্ল্যানের ক্ষেত্রে। আর পাশাপাশি এটিও ভাবতে থাকি জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করে ফেলেছি। আবার এই দিকে যাদের বয়স 20 থেকে 35, তারা আবার রয়েছে আরেকটি সমস্যা। তারা সব সময় এটিই ভাবতে থাকে আমি আমার লাইফে ফাইন্যান্সিয়াল গোলটি আসলে কিভাবে সেট করতে পারি, যেটিকে সেট করতে পারলে আমি খুব দ্রুতই আমার লাইফের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো। মানে আমি টাকা ইনকাম না করলেও আমার টাকা আসতেই থাকবে। তাহলে চলুন এই বিষয়টিকে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আমি একটি সত্য ঘটনার মাধ্যমে আপনাদেরকে এই ফাইন্যান্সিয়াল রুলস গুলো শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি আপনাদেরকে দুই বন্ধুর স্টোরি শেয়ার করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে থাকবেন আর পাশাপাশি সম্পূর্ণ লেসনগুলোকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। স্যাম এবং রায়হান দুই বন্ধু, তারা একই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে দুইজনে আলাদা আলাদা ব্রাঞ্চে চাকরি শুরু করে। শুরুতেই দুজনের স্যালারি ছিল 30,000 টাকা, আর চাকরি পাওয়ার কয়েক মাসের মধ্যেই তারা দুজনেই নিজ নিজ পরিবারের মতে বিয়ে করে ফেলেন। বিয়ের কথাটা বললাম এই কারণে, এখানে খরচটাকে ভালোভাবে বোঝানোর জন্য। স্যামের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজের একটি ফ্ল্যাট থাকবে, নিজের একটি বাইক থাকবে, ব্র্যান্ডের পোশাক থাকবে, পাশাপাশি দামি ফোন ও ঘড়ি থাকবে। সে তার লাইফকে এনজয় করবে। সে ছোটবেলা থেকেই এভাবে করে ভাবতে ভাবতে বড় হয়েছে। তাই স্যাম তার স্যালারি বাড়ার সাথে সাথেই, মানে চাকরির 2 বছর পরে তার স্যালারি ইনক্রিজ হয়, আর সেই সময় সে ইএমআই তে একটি ফ্ল্যাট কিনে ফেলে। তারপর ইএমআই দিয়ে সে একটি বাইকও নিয়ে নেয়। লোনের টাকা এইসব হলেও আশেপাশে সবাই তার উপর প্রচুর ইমপ্রেস হয়ে যায়। সবাই ভাবতে থাকে, বাহ, এত অল্প বয়সে এত কিছু করে ফেলেছে এই ছেলেটি, স্যাম আসলেই জিনিয়াস। আর এভাবে স্যামের আরো 2 বছর চলে যায়। ঠিক তার 2 বছর পর স্যামের স্যালারি আবারও ইনক্রিজ হয়। আর স্যালারি বাড়ার সাথে সাথে স্যামের লাইফে আরো একটি বড় চেঞ্জ চলে আসে। সে এখন আর দামি রেস্টুরেন্ট ছাড়া আর কোনো রেস্টুরেন্টে ঢুকেই না। সে অনেক দামি শপিং মল ছাড়া কম দামি কোনো শপিং মলে শপিং করতেই চায় না। সে তার ফ্যামিলিকে নিয়ে অনেক দামি গাড়িতে চলাচল করে। মানে সে তার সম্পূর্ণ লাইফটাকে রিচ বানিয়ে ফেলেছে। অন্যদিকে রায়হানের ঘটনা সম্পূর্ণই উল্টো। রায়হান ইএমআই পছন্দই করে না, এছাড়া কোনো ধরনের লোন নিতেও সে আগ্রহী নয়, কারণ তার কাছে এগুলি না ঝামেলা মনে হয়। স্যামের মতো সেম স্যালারি হলেও রায়হান স্বাভাবিকভাবে লাইফ লিড করতে পছন্দ করে। এর একটা কারণও রয়েছে, কারণ রায়হান ফাইন্যান্সিয়াল অনেক বই পড়তো। সেখান থেকে সে এটি শিখতে পায়, স্পেন্ডিং মানি টু শো দ্য পিপল হাউ মাচ মানি ইউ হ্যাভ ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু হ্যাভ লেস মানি। মানে অন্যকে দেখানোর জন্য টাকা খরচ করা গরিব হওয়ার সবচেয়ে সহজ উপায়। আর এই কথাটি মাথায় রেখে রায়হান একটি মোটামুটি ভালো অ্যাপার্টমেন্ট রেন্টে নিয়ে নেয়। সে তার অফিস থেকে একটু দূরে নেয়, কারণ অফিসের আশেপাশে এরিয়াতে ভাড়া অনেক বেশি। এদিকে সে অফিসের বাস দিয়ে যাতায়াত করত। পাশাপাশি সে জানতো গাড়ি কিনে কোনো লাভ নেই, কারণ এই মুহূর্তে লাইফটি তার জন্য অনেক বড় একটি টার্নিং এর পয়েন্ট। সে যদি একটি গাড়ি কিনে ফেলে তাহলে শুধুমাত্র গাড়ির তেল খরচই নয়, তার লাইফের অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। সে অনেক জায়গায় তখন এক্সট্রা খরচ করা শুরু করবে, কারণ হিউম্যান সাইকোলজি এভাবে করেই কাজ করে। মানুষ যখন উন্নত লাইফের কিছু একটা পায়, সে সেটির সাথে সাথে আরো অনেক কিছুর খরচ বাড়িয়ে নেয়। রায়হান প্রতি মাসে যেটি করত, তার সম্পূর্ণ স্যালারির ম্যাক্সিমাম অংশ সে জমিয়ে ফেলতো। এর সাথে সাথে সে সবার প্রথম অ্যাপার্টমেন্টের ভাড়া দিত। সে উইকলি ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিত, এবং ফ্যামিলিকে নিয়ে সে কোথাও ঘুরতে গেলে এমন জায়গায় যেত যেখানে গেলে টাকা পয়সার খরচ খুব কম হবে। আর সে আরো একটি জায়গায় বড় একটি ভালো বাজেট রাখতো, সেটি হলো খাওয়া দাওয়ার পিছনে, কারণ সে জানতো ভালো মতো খাওয়া দাওয়া করলে সে সুস্থ থাকবে এবং তার ফ্যামিলিও সুস্থ থাকবে। ব্যাস এভাবে করে রায়হান খুব সিম্পল ভাবে লাইফ লিড করতে থাকে, নিজের স্যালারির উপর নির্ভর করে। রায়হান সাইকোলজি অফ মানি এই বইটির একটি কথা সবসময় মনে রাখতো, সেটি হলো সেভিং ইজ দ্য গ্যাপ বিটুইন ইউর ইগো অ্যান্ড ইউর ইনকাম। মানে আমাদের ইনকাম আর আমাদের রাগের মধ্যে গ্যাপটা পরিপূর্ণ করে এই সেভিংস। যাই হোক, রায়হান তার সেভিংস দিয়ে কিছু করতে চাচ্ছিল, তাই সে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে খুব ভালোভাবে জেনে বুঝে সে টাকা ইনভেস্ট করে। রায়হান প্রায় স্যামকে বলতো টাকা ইনভেস্ট করার জন্য, কিন্তু স্যাম বলতো এত অল্প টাকা লাভের জন্য সে এখানে ইনভেস্ট কখনোই করবে না, তার এগুলো ঝামেলা মনে হয়। পাশাপাশি রায়হান অফিসের পর বাসায় ফিরে রেস্ট করে অনলাইনে কিভাবে ইনকাম করা যায় সেটির জন্য চেষ্টা করতে থাকে। এভাবে করে অনেক দিন অনেক নলেজ নিতে নিতে রায়হান একটা অনলাইনে বিজনেস স্টার্ট করে নেয়। ধীরে ধীরে সেই বিজনেসটিও গ্রো করতে থাকে, কিন্তু এটা সে কখনোই কাউকে শেয়ার
করে না। অফিসের পর বাসায় ফিরে রেস্ট করার পর বন্ধুরা যখন আড্ডায় বের হয় তখন রায়হান তার অনলাইনের বিজনেসের আপডেট করতে থাকে। এইদিকে তার বন্ধুরা ভাবতে থাকে রায়হান হয়তো বাসায় বসে বসে টিভি দেখছে, নয়তো পরিবারের সাথে সময় পাস করছে, কিন্তু সে অনলাইনের কাজে সময় দিচ্ছে অনেক বেশি, কারণ সে অনলাইনের এই কাজটি করতে গিয়ে অনেক সমস্যায় পড়ছে। সে এই বিষয়গুলোকে কিভাবে সলভ করা যায় এই বিষয়গুলোই অনলাইনে সার্চ দিয়ে দিয়ে শিখছে। পরবর্তীতে কিছু মাস পর তার এই অনলাইন আর্নিংটা অনেক ভালো গ্রো করলেও সে এই বিষয়টি মাথায় নিয়ে আসেনি যে তার এখন থেকে তো ইনকাম হচ্ছে, এখন সে তার খরচ বাড়াতে পারে। সে এই বিষয়টি মাথায় আনেইনি, কারণ রায়হান চাচ্ছিল আর কয়েকটা বছর একটু কষ্ট করলেই তারপর সে যে স্বপ্ন দেখে বিজনেসটিকে শুরু করেছে সেটি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে গেলেই না সারা জীবন তাকে আর কষ্ট করতে হবে না। যাই হোক, এরপর দেশে হঠাৎ করেই করোনার হানা দেয়, আর ঠিক তখনই করোনার কারণে দেশে লকডাউন পড়ে যায়। ম্যাক্সিমাম বিজনেসের অবস্থাই অনেক খারাপ হয়ে যায়, তাই স্যাম আর রায়হান দুজনেরই চাকরি চলে যায়। তখন স্যাম পড়ে যায় অনেক বেশি সমস্যায়, কারণ তার দুটো ইএমআই ছিল, পাশাপাশি তার ফ্যামিলির একজন মেম্বারও অসুস্থ ছিল। আর এভাবে করে চারিদিক থেকে সে ভয়াবহ চাপে পড়ে যায়। কিছু করার উপায় না পেয়ে সে কম দামে তার ফ্ল্যাটটি বিক্রি করে দেয়, আর ফ্ল্যাট বিক্রি করার টাকা থেকে সে ফ্ল্যাটের জন্য যে ইএমআইটি নিয়েছিল সেটি সম্পূর্ণরূপে শোধ করে দেয়। এরপর থেকে যায় তার আরেকটি লোন, যেটি দিয়ে সে বাইকটি কিনেছিল। পাশাপাশি সে চাকরিও খুঁজতে থাকে, কিন্তু সেই সময় এতটাই খারাপ অবস্থা ছিল যে সে কোনোভাবে চাকরির জোগাড় করতে পারলো না। এমন অবস্থায় স্যাম তার হাতে যেই টাকাগুলি ছিল সেই জায়গা থেকে কিছু টাকা তার বাইকের ইএমআই দিয়ে দেয় আর ফ্যামিলির খরচ চালাতে থাকে। স্যাম সেই সময় কোনো রাস্তা না পেয়ে তার বাইকটিকে সে কম টাকায় বিক্রি করে দেয়। সে ভাবতে থাকে এই টাকাগুলো দিয়ে তার একটা কিছু করতেই হবে। এইদিকে রায়হান তার অনলাইন বিজনেস এবং মিউচুয়াল ফান্ডের উপার্জন দিয়ে সে ভালোভাবেই চলতে থাকে। একদিন স্যাম রায়হানের সাথে দেখা করে। স্যাম রায়হানকে বলে, ভাই তুই আমার কিছু একটা ব্যবস্থা করে দে, আমি তো আর কোনোভাবেই চলতে পারছি না। তখন রায়হান বলল, আমিও তো চলতে পারতাম না, আমার একটা অনলাইন বিজনেস রয়েছে, সেটা থেকে কিছু টাকা আসে আর মিউচুয়াল ফান্ডের টাকা দিয়ে আমি চলছি। তখন স্যাম এই কথা শুনে আশ্চর্য হয়ে যায়। তখন সে রায়হানকে বলে, তুই জবের পাশাপাশি অনলাইনেও বিজনেস শুরু করেছিলি? যাই হোক, এরপর রায়হান স্যামকে বলল, আমার এই অনলাইন বিজনেসটির জন্য তুই আমাকে হেল্প করতে পারিস, তুই আমার সাথে কাজ কর, আমি তোকে একটা ভালো অ্যামাউন্ট স্যালারি দেওয়ার চেষ্টা করব। আর এরপর দুই বন্ধুর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনটি হলো এমন, তারা ইএমআই এবং লোন নিয়ে কথা বলছিল। রায়হান গুছিয়ে স্যামকে বলল, ইএমআই এবং লোন দিলে ব্যাংকের লাভ হয়, কোম্পানির লাভ হয়, আর গভর্নমেন্টের লাভ হয়, কারণ দেশের জিডিপি বাড়ে। আর আমরা যারা নিজের লাভের জন্য লোন নেই তাদের খুব অল্প সংখ্যক মানুষরাই না লাভবান হই, কারণ যেই প্রোডাক্টের উপর আমরা ইএমআই বা লোন নেই সেই প্রোডাক্টের ভ্যালু কিন্তু দিন দিন কমতেই থাকে। আর এই দিকে লোন কিন্তু আমাদের কখনোই পিছু ছাড়েই না যতক্ষণ না পর্যন্ত আমরা লাস্ট পেমেন্ট কমপ্লিট করি। তাই খুব বেশি জরুরি না হলে কখনো শো আপ বা স্টাইলিশ ভাবে জীবন চলাচলের জন্য লোন নেওয়া উচিত না। যাই হোক, স্যাম রায়হানকে আরো একটি কথা বলেছিল, তার স্যালারির 70% টাকা সে তার নিজের পরিবারে খরচ করত, 20% টাকা সে প্রতি মাসে জমাতো, আর 10% টাকা সে অন্য কোথাও এক্সট্রা রেখে দিত। আর পরিবারের কোনো বিপদ আসে কি না এই জন্য সে সেই 20% টাকা সেভ করত, সেটি দিয়ে অনলাইনে সে এই বিজনেস শুরু করেছিল। পাশাপাশি রায়হান এমন আরো অনেক লোককে চিনে যারা তাদের স্যালারি থেকে টাকা সেভ করে এখন তারা অনেক বড় বড় বিজনেস শুরু করে দিয়েছে। সো পরবর্তীতে রায়হান স্যামকে এটাই বুদ্ধি দিল, তুমি এরপর যখন ভালো জব পাবা তখন সেখান থেকে অবশ্যই কিছু না কিছু টাকা সেভ করবে, সেই সেভিংস থেকে অবশ্যই কোনো না কোনো একটা ইনকাম সোর্স বের করতেই হবে, আর তখনই তুমি একমাত্র লাইফে সেভ ফিল করবে। সো এই দুই বন্ধুর স্টোরি থেকে একটা জিনিস ক্লিয়ার, কখনোই একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করা উচিত না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই চ্যানেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।